এবার ইসরায়েলের নেভিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। এদিকে রাশিয়ার ডোন ডিপো ধ্বংসের দাবি ইউক্রেনের। সারা নেতানিয়াহু ইসরায়েলি সহিংসতা ও নৃশংসতার রানী। এদিকে পাকিস্তানের একাধিক স্থানে আফগান তালেবানের পাল্টা হামলা। ইসরায়েলের নিরাপত্তা রক্ষা এবং পাশ্চাত্যে তেল ও গ্যাস সরবরাহ জিলানিকে ক্ষমতাচ্যুত না করার মার্কিন শর্ত। সর্বশেষে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে ৭২। এবার ইসরায়েলের নেভিম বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন। ইহুদিবাদী ইসরায়েলের নেভাম মরুভূমির উত্তর অংশে অবস্থিত একটি কৌশলগত সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। হামলায় অত্যাধুনিক একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াইয়া সারি এ খবর জানিয়েছে। বলেছেন, তারা গতকাল ফিলিস্তিনি 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের নেভিম বিমান ঘাঁটিতে আঘাত এনেছেন। হামলাটি তার পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার ইয়েমেনের জনগণ সারা দেশে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থনে যে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে তার ভূয়সী প্রশংসা করেছেন এই জেনারেল। তিনি বলেছেন, গাজা উপত্যকার ওপর যতদিন ইসরায়েল অবরোধ আরোপ করে রাখবে এবং গণহত্যা চালিয়ে যাবে, ততদিন ইয়েমেনের এই প্রতিরোধমূলক হামলা দিন দিন জোরদার হবে। ইয়েমেনের হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত বছরের অক্টোবর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েলি মালিকাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। পরবর্তীতে ইঙ্গো মার্কিন বাহিনী হুতিদের অবস্থান বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোতে অন্তর্ভুক্ত করেছে। গাজা উপত্যকায় 2023 সালের অক্টোবর মাস থেকে চালানো ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৪৫,৪৮০ ফিলিস্তিনি শহীদ ও ১,১১০,০০০ বেশি মানুষ হতাহত হয়েছেন। রাশিয়ার ডোন দ্বীপ ধ্বংসের দাবি ইউক্রেনের। রাশিয়ার উরপিল অঞ্চলে দূরপাল্লার শাহের ডোনের একটি রক্ষণাবেক্ষণ ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনীয় সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই হামলায় রাশিয়ার জন্য ইউক্রেনের বিরুদ্ধে বৃহৎ আকারের ড্রোন পরিচালনার সক্ষমতা গুরুতরভাবে কমিয়ে দিয়েছে। ইউক্রেনের সামরিক বাহিনী জেনারেল স্টাফ টেলিগ্রামে জানান, গত বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী এই হামলা চালায়। তারা জানায়, হামলার ফলে শাহেদ কামিকাজে ড্রোনের রক্ষণাবেক্ষণ এবং মেরামতের জন্য ব্যবহৃত সুরক্ষিত সংকীর্ণ কাঠামোতে একটি ডিপো ধ্বংস হয়ে গেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, এই সামরিক অভিযানে শত্রুপক্ষের বিমান হামলার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এটি ইউক্রেনের বেসামরিক অবকাঠামোর উপর রাশিয়ার ড্রোন হামলা চালানোর সক্ষমতা কমিয়ে দিয়েছে। এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। উল্লেখ্য, রাশিয়া গত 34 মাস ধরে ইউক্রেনে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আসছে। গত কয়েক মাস মস্কো প্রায় 3 দিন শতাধিক ড্রোন হামলার বিষয়ে ইউক্রেনের অবকাঠামোতে ক্ষতিগ্রস্ত চেষ্টা করছে। গত শুক্রবার রাতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, তারা রাশিয়া থেকে নিক্ষিপ্ত 16টি ড্রোনের মধ্যে 15টি গুলি করে ভূপাতিত করেছে। অন্য ড্রোনটি রাডার থেকে অদৃশ্যত হয়ে যায়। সারা নেতানিয়াহু ইসরায়েলি সহিংসতা ও নৃশংসতার রানী। সারা নেতানিয়াহুর জন্ম 1958 সালে উত্তর ইসরায়েলে। ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক এই সদস্য বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখতেন বলে নিজেই জানিয়েছেন। রাজনীতির জগতে নৃশংসতা ও নির্দয়তা আর নির্মম চরিত্রের জন্য কুখ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এক নারীর কাছ থেকে। সহিংসতা প্রিয় এই নারী তারই স্ত্রী সারা নেতানিয়াহু। ইসরায়েলি দৈনিক হারেত এক সিনিয়র বিশ্লেষক তাকফিরি রিয়েল এক প্রসঙ্গে বলেছেন, সারা নেতানিয়াহু এখন ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণকারী কেন্দ্রগুলো নিয়ন্ত্রণ করছেন তিনি এবং বর্তমানে যুদ্ধের আলোচনা, রাজনীতিক ও নিরাপত্তাগত নিয়োগগুলোর দিকেও এখন নজর রাখছেন এই সারা। 1980 থেকে 1987 সাল পর্যন্ত কিত্তুদাস গ্রুপের এক ব্যক্তির স্ত্রী ছিলেন। তার সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর সারা এল আল নামের একটি বিমান কোম্পানিতে চাকরি নেন বিমানবালা হিসেবে। এই বিমানেই নেতানিয়াহুর সঙ্গে তার পরিচয় ঘটে এবং 1991 সালে তারা বিয়ে করেন এবং তাদের 2 পুত্র সন্তান রয়েছে। জার্মান ভিত্তিক দৈনিক জানিয়েছে, অন্যান্য নারীরা যখন তাদের ক্ষমতার স্বামীর পাশে আকর্ষণীয় মুচকি হাসি ও কোমলতার জন্য খ্যাত, তখন সারা নেতানিয়াহু তার ব্যতিক্রম। তিনি খ্যাতিমান সহিংসতা, অভদ্রতা ও বদমেজাজের জন্য খুব পরিচিত। নেতানিয়াহুর বাসভবনের সাবেক যেসব সিলভি জিনিয়ারা সারা নেতানিয়াহুর স্বভাব সম্পর্কে বলেছেন, তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তিনি চাইতেন আমি যেন তার পায়ে 3 বেলা চুমু খাই।
সারা নেতানিয়াহুর গৃহকর্মীরা সম্প্রতি বছরগুলোতে এই নারীর বিস্ফোরক আচরণ সম্পর্কে সবসময় অভিযোগ করে আসছেন। এ পর্যন্ত কয়েকজন গৃহকর্মী আদালতে মামলা দায়ের করে নেতানিয়াহুর পরিবার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় সর্বসাম্প্রদায়িক মামলায় ইসরায়েলি বিচারকরা সারা নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু আচরণ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে। এই আদেশ এমন সময় দেখা এলো যখন সারাও তার স্বামী নেতানিয়াহুর দুর্নীতি মামলায় কয়েকজন সাক্ষীকে সারা নিজে হুমকি দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা রক্ষা এবং পাশ্চাত্য তেল ও গ্যাস সরবরাহ জ্বালানিকে ক্ষমতাচ্যুত না করার মার্কিন শর্ত। সিরিয়ায় যে সরকারি আসুক না কেন, ইসরায়েলের নিরাপত্তা রক্ষাই মার্কিন সরকারের জন্য যেখানে সবথেকে বড় লক্ষ্য, এবং যে সরকার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হবে সে সরকারকে সিরিয়ায় দেখতে চায় না মার্কিন সরকার। আর এ কারণেই ওয়াশিংটন সিরিয়ায় কখনো শক্তিশালী সরকার দেখতে চায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিষয় বিশ্লেষক জাফর হান্না বিশাদের মতে, রাশিয়ার ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠীর বর্তমান নেতা আবু মোহাম্মদ আল জেলানির সঙ্গে মার্কিন ও ইউরোপীয় কূটনীতিক মহলের সাম্প্রতিক ঘন ঘন যোগাযোগের কারণ হল দেশের নেতৃত্বই সিরিয়ায় বাশার আসাদের সরকারকে উৎখাতের জন্য বিদ্রোহী নানান দল ও গোষ্ঠীকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা সহ নানা ধরনের সহায়তা দিয়েছে। এই গ্রুপগুলোকে ইউক্রেনে নিয়ে ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উজবেক সশস্ত্র যোদ্ধাদের ইদলিব নেওয়া হয়েছে। আর এইসবই করা হয়েছে মার্কিন সরকার ও ইসরায়েলের ইউরোপের কোনো কোনো দেশের সহযোগিতা ও সবুজ সংকেত নিয়ে। এই বিশ্লেষকদের মতে, সিরিয়ায় নতুন শাসকদের সঙ্গে মার্কিন ও পশ্চিমা কূটনীতিক মহলের যোগাযোগের এই পর্যায়ের দুটি প্রধান লক্ষ্য হল সেখানকার চলমান রাজনৈতিক পরিবর্তন ও পাশ্চাত্যের স্বার্থভিত্তিক লক্ষ্যবস্তুগুলো হাসিল তৎপরতা জোরদার করা। জাফর হান্না বিশাদের মতে, বাহ্যিক দৃষ্টিতে সিরিয়ার নতুন সরকার গড়ার কাজ চলছে, কিন্তু একই সময়ে বহু দেশ সেখানকার রাজনৈতিক পরিবর্তনের প্রক্রিয়ায় গৃহযুদ্ধ বেঁধে যাওয়া ও দেশটির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং সেখানে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনের সম্ভাবনা নিয়ে সন্দেহমান। কারণ মার্কিন ও ব্রিটিশ সরকার সহ ইউরোপের কোনো কোনো সরকার সিরিয়ায় নিজ নিঃস্বার্থ উদ্ধারের পায়তারা চালাচ্ছে এবং তারা নিজেদের এই ইহুদিবাদী ইসরায়েল স্বার্থকেই সিরিয়ার একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে উঠতে তা চায় না। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এই বিশ্লেষকদের মতে, ইঙ্গো মার্কিন সরকার বহু বছর ধরেই পশ্চিমা এশিয়া অঞ্চলে ধর্মীয়, ফিকাগত ও জাতিগত বিভেদ জোরদারের চেষ্টা করে আসছে। এছাড়াও তারা সিরিয়ায় এমন এক সরকারকে বসাতে চেয়েছে যারা পাশ্চাত্যের তেল ও গ্যাস স্থানান্তরের রক্ষক হবে। অর্থাৎ ইসরায়েলের নিরাপত্তা এবং পাশ্চাত্য তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত না করলে সিরিয়ায় আসাদ বিরোধী গোষ্ঠীগুলো যতবারই যে নামেই ক্ষমতায় আসুক না কেন, মার্কিন সরকার ও ইউরোপ তাদের সহায়তা দেবে না। হান্না বিশাদের মতো, রাশিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতি ইউরোপ ও মার্কিন সরকার সব ধরনের সহযোগিতার উদ্দেশ্য হল উপরোক্ত দুটি শর্ত হাসিল করা। আর এই দুটি লক্ষ্যকে সামনে রেখেই আপাতত তারা সাবেক সন্ত্রাসী নেতা জুলানিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কারণ বাশার আসাদের সরকারকে গণতান্ত্রিক উপায়ে বা বৈধভাবে উৎখাত করেনি সন্ত্রাসী গোষ্ঠীগুলো।